মুগ্ধতা আমি অনেকটা সময় মনে করি যে সামনের যে শ্রোতা তার উপরে অনেকটা কিছু নির্ভর করে। সো আমি অনেক আগে থেকে আসলে এই মুহূর্তে যিনি আমার সামনে বসে কথা বলছেন, তার কাজে, তার কণ্ঠে, তার কথার ভক্ত। এবং সে আমার খুব কাছের, আমার পরিবারেরই একজনের মতন। তো সেই জায়গা থেকে এখানে বসে আসলে ইন্টারভিউ দিচ্ছি বা অনেক কঠিন ফর্মাল কিছু, ওই চাপটা অনুভব করছি না। মনে হচ্ছে যে নিজস্ব একটা ঘরোয়া একটা আড্ডার মতন করে বসা, হয়তো উঠোনে বসে আছি এবং বসে দুই ভাই কথা বলছি। সো ভালো লাগাটাই স্বাভাবিক। আর আমি আরো আশান্বিত হয়েছি এই কারণে যে সুবক্তার সাথে যদি কোনো প্রোগ্রাম, কোনো আলাপচারিতা থাকে, সেটা প্রেশারটা নিজের উপর অনেকাংশে কমে আসে। আমি জানি আপনি চমৎকার কথা বলে থাকেন। তো আপনার সাথে যেহেতু একটা সেশন আমরা কথা বলেই কাটাবো নিয়ত করেছি, তো আমার বোধহয় খুব একটা কথা বলতে হবে না। কিন্তু আমার যতদূর মনে পড়ে, আমি একটু আটকালাম, ক্ষমা চেয়ে নিচ্ছি, যে আমরা Sure. কোনো একটা সিদ্ধান্ত নিয়েছিলাম বা চুক্তি করেছিলাম যে আজকে কথা আমি কম বলবো। কারণ আমি অনেকদিন ধরে কণ্ঠস্বরের একটা সমস্যায় ভুগছি, একটা অসুখে। তো সেই জন্য আমার কথা কম বলা একটু নিষেধ। সো যেহেতু সালমান হাবিব অনেক দারুণ কথা বলে, আমরা হয়তো ওই অংশে কথা বেশি শুনবো। কিন্তু সেই চুক্তির বাইরে যদি যাওয়া হয় তাতেও আপত্তি নেই। আমি চেষ্টা করব যতটুকু সাপোর্ট দেওয়া যায় এবং আড্ডায় নিজের কথাগুলো বলা যায়। আমার মনে হয় দর্শকরা হোস্টের চাইতে গেস্টকে বেশি শুনতে চান। অতিথি, মেহমান আমন্ত্রিত যিনি থাকেন তাকেই আসলে বেশি শুনতে চান। প্রিয় শ্রোতা, প্রিয় দর্শক, আপনাদের আসলে যেটা আপনারা যেমনটা চান সেটাই করার চেষ্টা করব। একদম শেকড় এবং শুরুর যে গল্পগুলো সেখান থেকে আমরা শুরু করব। তো কিঙ্কর ভাই, এখন তো আমরা আপনাকে চিনি একজন প্রতিষ্ঠিত লেখক, পাঠকপ্রিয় কথাসাহিত্যিক, এবং সমসাময়িক আপনি বিভিন্ন কাজের সাথে নিজেকে জড়িয়ে নিয়েছেন। কথায় কথায় আপনি বলছিলেন যে কাজেই আসলে মানুষের সৌন্দর্য। আসলেই ঠিক তাই। একদম শুরু থেকে যখন কিঙ্কর আহসানকে কেউ চিনতো না, জানতো না, কিঙ্কর আহসান নিজেও জানতেন না যে তিনি আসলে তার কর্মজীবনে বড় হবার পর তিনি কি করবেন। সেই সময়টাতে কেমন ছিল? কিঙ্কর আহসানের শুরুটা বা বেড়ে ওঠাটা কোথায়? আমার শুরুর আহ, একটা সময় আসলে কেটেছে বরিশালে, একদম অল্প কিছুদিন। এবং আমি খুব ভাগ্যবান যে আমাদের শৈশব খুব সুন্দর ছিল। সেই সময় আসলে এত প্রযুক্তি, এত এত হইচই কোলাহল এই ব্যাপারটা ছিল না। আমরা সকালবেলা উঠতাম, উঠে চা আর বাটার বন খেয়ে হয়তো নাস্তা করতাম। তারপরে স্কুলে চলে যেতাম। স্কুল থেকে চলে এসে আবার একটু দুপুরবেলা ঘুম। মা মাথায় এতগুলো করে তেল দিয়ে দিত। ছাদে চলে যেতাম, ছাদে গিয়ে মাদুর পেতে আবার আড্ডা। এবং দুপুরে যে ভাত ঘুম বলে সেটা। কখনো কখনো চালতার আচার যেত, রাস্তা থেকে দৌড়ে ছুটে যেতাম। কখনো কখনো 50 পয়সার স্যাকারিন দিয়ে আইসক্রিম যেত। তো আমাদের এরপর বিকাল হতো, বিকালবেলা আবার দৌড়ে ছুটে যেতাম হচ্ছে খেলার জন্য, বোমবাস্টিং খেলা, ফুটবল, ক্রিকেট। আমি একটু থামালাম। বোমবাস্টিং কি হচ্ছে ওই যে ক্রিকেট বল দিয়ে যেটা? গায়ের দিকে ছোড়া, হ্যাঁ, ছুঁড়ে যেটা। মারা। তো আমাদের আসলে অনেক রকম খেলা ছিল। আমরা এমন কোনো খেলা নাই, বউচি থেকে শুরু করে এক্কা দোক্কা থেকে শুরু করে। বলছিতে কি মেয়েরা পার্টিসিপেট করতো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমাদের আচ্ছা, আমাদের আমাদের আসলে তখন না চিন্তা ভাবনা এত জটিল ছিল না। আচ্ছা। আমরা আহ, আহ, আশেপাশের পরিবার, আমার মনে আছে যে প্রতিদিন 1 ঘন্টা করে লোডশেডিং হতো। আমাদের ওই সময়টা খুব আনন্দ, পড়াশোনা করব না। তো ওই সময় আমরা বের হতাম, এই বাড়ির মানুষ এই বাড়িতে আসতো, এই বাড়ির মানুষ ওই বাড়িতে যেত। সপ্তাহে 2-3 দিন নাটক হতো, সেটা দেখতাম। এবং কিছু আবার বাইরের সিরিয়াল ডাব হতো, টিপু সুলতানের মতন, হ্যাঁ, রবিনহুডের মতন। তো এটা আসলে খুবই দারুণ একটা মুহূর্ত। এবং আমরা প্রচুর বই পড়তাম, কারণ আমাদের বিনোদনের আর কিছু ছিল না। মাধ্যম ছিল।